বিদ্যালয়ের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি পদী বসতে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি মঙ্গল কাব্য, পদাবলী কীর্তন, শাক্ত সাহিত্য, দরবারি সাহিত্য, পদাবলী কীর্তন। পরের প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, বাংলার প্রাণশক্তি নিহিত সন্ধ্যার তারাভরা আকাশের সৌন্দর্যে কামরাঙা লাল মেঘে কবির মনে বাংলার পরম সুন্দরী প্রকৃতি রাজ্যে। উত্তর হবে বাংলার পরম সুন্দরী প্রকৃতি রাজ্যে। ছোট্ট একটা ফুল দুলছে ভোরের বাতাসে, দক্ষিণা বাতাসে, দ্বীপপহরের ঝড়ে, সন্ধ্যার বাতাসে। উত্তর হবে সন্ধ্যার বাতাসে। প্রশ্ন, মিসেস বুলের সম্পূর্ণ নাম ওলি বুল, জোসেফাইন বুল, ন্যামান বুল, সারা বুল। উত্তর হবে সারা বুল। প্রশ্ন, রাধারানী হ্রদ দেখতে গিয়েছিল পুরীতে, মাহেশে, মায়াপুরে না শান্তিপুর। উত্তর হবে মাহেশে। প্রশ্ন, রাধারানী মালা গেঁথে রথের হাটে বিক্রি করতে গিয়েছিল কারণ মালা বিক্রি ছিল তার পেশা। মায়ের পথ্য জোগাড় করতে হবে, বাড়ির নির্দেশ ছিল কোনোটা না। উত্তর হবে মায়ের পথ্য জোগাড় করতে হবে। প্রশ্ন, তৎসম শব্দ বলতে বুঝি সমান সমান, বাংলা ভাষার সমান, বিদেশি ভাষার সমান, সংস্কৃতের সমান। উত্তর হবে সংস্কৃতের সমান। পুরুষ অনুযায়ী ব্যক্তিবাচক সর্বনামের প্রকার 2টি, 5টি, 3টি, কোনোটি না। উত্তর হবে 3টি। প্রশ্ন, অগান্তুক শব্দ হলো বিদেশি শব্দ, দেশি শব্দ, তৎসম শব্দ না তদ্ভব শব্দ। উত্তর হবে বিদেশি শব্দ। 2 দাগে রয়েছে কম বেশি 15টি শব্দের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি পদী প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। প্রথম, লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের কোন কোন ভাষা আত্মনির্ভরশীল নয়? তো লিখবে লেখক সৈয়দ মুজতবা আলীর মতে বর্তমান যুগের ইংরেজি এবং বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়। আকাশে 7টি তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? তো লিখবে আকাশে 7টি তারা কবিতায় কবি নরম ধান, কলমি শাকের গন্ধ যেমন অনুভব করছেন, সেই রকম চাঁদ সরপুঁটি মাছের মৃদু গন্ধও পেয়েছেন। বলেছে আবহমান কবিতায় কাজ যন্ত্রণা নেভে না। আবহমান কবিতায় গ্রাম এবং প্রকৃতিকে বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা নেভে না। প্রশ্ন, কিন্তু বিঘ্ন আছে বহু। কোন কাজে বিঘ্ন আছে? ভারতবর্ষের বিশেষত ভারতের নারী সমাজের সার্বিক উন্নয়নের কাজে প্রচুর বিঘ্ন আছে। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল কেন? তো লিখবে রথের হাট প্রবল বৃষ্টির কারণে শীঘ্রই ভেঙে গিয়েছিল। রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য কত ছিল? রাধারানীদের সম্পত্তির অর্থমূল্য ছিল প্রায় 10 লক্ষ টাকা। অগান্তুক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব শব্দ সংস্কৃতের নিজস্ব উৎস থেকে বা অন্য ভাষা থেকে সংস্কৃত হয়ে আসেনি, অন্য ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে, সেই শব্দগুলিকে এটা অগান্তুক হবে। অগান্তুক বা কৃতঋণ শব্দ বলতে পারে। উদাহরণ, ইংরেজি শব্দ চেয়ার, টেবিল ইত্যাদি। পদ কাকে বলে? বাক্যে অন্তর্ভুক্ত প্রতিটি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলা হয়। পূরণবাচক বিশেষণ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যা দিয়ে সংখ্যা পূর্ণ হয় তাকে বলা হয় ওই সংখ্যার পূরণ। পূরণের বোধ যে শব্দ দিয়ে সূচিত হয় তাকে বলা হয় পূরণবাচক বিশ্লেষণ। যেমন 1, 2, 3 ইত্যাদি সংখ্যা, এগুলির পূরণ হয় যথাক্রমে প্রথম, দ্বিতীয়া, তৃতীয়া ইত্যাদি। 3 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 7টি শব্দ উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। লেখক বা কেন লেখক এই কথা বলেছেন আলোচনা করো। লেখক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি রচনাংশে আলোচ্য উক্তিটি নেওয়া হয়েছে। লেখকের মতে ইংরেজি শব্দকে এড়িয়ে সাহিত্য রচনা বাংলা ভাষার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। বিশেষত দর্শন, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র ইত্যাদিতে প্রয়োজনীয় বাংলা শব্দের অভাব রয়েছে। উদাহরণ দিয়ে লেখক বলেছেন যে রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলায় কোনো বই নেই। পারিভাষিক শব্দের প্রয়োজনে তাই ইংরেজিরই দ্বারস্থ হতে হয়। বলা হচ্ছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে কেন প্রকৃত সিংহী বলেছেন, বা বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন?
চিঠি রচনায় উল্লেখিত অংশে স্বামী বিবেকানন্দ মিস নোকে প্রকৃত সিংহী বলেছেন। বিবেকানন্দ মিস নোকে এক ব্যতিক্রমী চরিত্র হিসাবে দেখেছেন। তার মধ্যে রয়েছে নেতৃত্বদানের ক্ষমতা, নোবেলের শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা এবং তার ধমনীতে প্রবাহিত রক্তের জন্য তাকেই সেই নারী হিসাবে বিবেকানন্দ ভেবেছেন যাকে এদেশের প্রয়োজন। এই সব গুণের কারণেই তিনি সিংহীর সমকক্ষ হয়ে উঠেছেন। 4 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 7টি শব্দ উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। এরই মাঝে বাংলার প্রাণ। কবি কোথায় বাংলার প্রাণকে অনুভব করেন? বাংলাদেশে জীবনানন্দের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রণময়ী মূর্তি, শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আকাশের সাতটি তারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপূর্ব বর্ণনা দিয়েছেন। হিজল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর হাইপেন কিশোরী অর্থাৎ মানুষ, এইসব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। এখনও সেই ফুল দুলছে পংক্তিটিতে ব্যবহৃত এখনও শব্দটির তাৎপর্য কী? নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি এবং জীবনের চিরকালীনতাকে বোঝানো হয়েছে। এই সময় গভীর অনুরাগে মানুষ সেখানে বসতি তৈরি করেছিল। যে মাটি আর হাওয়াকে ভালোবেসে গড়ে উঠেছিল গ্রাম সভ্যতা, সময়ের সঙ্গে সঙ্গে তার গৌরব নষ্ট হয়ে গেলেও প্রকৃতির সৌন্দর্যের গরিমা একই রকম বা একই রয়ে গেছে। এখনও সেই ফুল দুলছে কথাটির মধ্যে দিয়ে গ্রাম জীবন ও গ্রাম্য প্রকৃতির সেই চিরকালীনতাকেই বোঝানো হয়েছে। 5 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। প্রসঙ্গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চান। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পরের প্রশ্ন 5-1। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি, টাকা কি পয়সা। বক্তা কখন এই মন্তব্য করেছেন? আলো জ্বালার পরের ঘটনা উল্লেখ করো। প্রসঙ্গ: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়। রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসাবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানীর বেশ বড় ভালো লাগে, টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে, কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জ্বেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। পরবর্তী ঘটনা: ঘরে তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে, অর্থাৎ চকমকি যে পাথর, সেই চকমকি পাথর ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গেছে। মায়ের কাছে রাধারানী তার কী করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছেন, তাই তারা সেটা গ্রহণ করবে। পরের প্রশ্ন: আগত রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল? সে কাঁদছিল কেন? 1+4। উদ্দিষ্ট ব্যক্তি উত্তর লিখবে উদ্দিষ্ট স্থান। বঙ্কিমচন্দ্র উত্তর লিখবে উদ্দিষ্ট স্থান, পয়েন্ট করবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী রচনাংশে রাধারানী নামের মেয়েটি মাহেশের রথের মেলা থেকে ফিরছিল। রাধারানীর কাঁদার কারণ: পথ্য সংগ্রহের প্রচেষ্টা।
রাধারানী তার অসুস্থ মার জন্য পথ্য সংগ্রহের উদ্দেশ্যে বনফুলের একটি মালা গেঁথে সেটি বিক্রি করার জন্য রথের মেলায় গিয়েছিল, কিন্তু রথের দড়ি অর্ধেক টানার পরেই বৃষ্টি আরম্ভ হয়। ব্যর্থতা ও পুনঃপ্রচেষ্টা। বৃষ্টিতে মেলা ভেঙে যাওয়ার ফলে তার মালা কেউ কেনে না। রাধারানী মনে মনে ভাবছিল যে বৃষ্টি কিছুটা থামলে হয়তো আবার মেলা জমবে, তাই সে বৃষ্টিতে ভিজেই অপেক্ষা করতে থাকে, কিন্তু বৃষ্টি থামে না, ফলে মেলায় লোকের ভিড়ও হয় না। হতাশজনক পরিণতি। সন্ধ্যা পার হয়ে রাত হয়, চারপাশে অন্ধকার নেমে আসে, কাদাময় পিছল পথে কোনো কিছু দেখা যায় না। মায়ের অসুস্থতা, খাদ্যের অভাব ইত্যাদির কথা ভেবে রাধারানী দুশ্চিন্তা ও হতাশায় কাতর হয়ে পড়ে। প্রবল অসহায়তা থেকেই সে কাঁদতে কাঁদতে বাড়ির পথে ফিরতে থাকে। 6 দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। নব নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। কথামুখ। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী তার নব নব সৃষ্টি প্রবন্ধে সত্য শিব সুন্দরের প্রতি বাঙালির চিরকালীন পক্ষপাতের কথা বলেছেন। রাজনীতি, ধর্মসাহিত্য। বাঙালি যেখানে যখনই সত্য শিব সুন্দরের খোঁজ পেয়েছেন তখনই তা সাদরে গ্রহণ করতে চেয়েছেন। বাঙালির চিরন্তন ধারণা, কেউ গতানুগতিকতা বা প্রাচীন ঐতিহ্যের দোহাই দিয়ে তাতে বাধা দিতে গেলে বাঙালি তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। আবার সেই বিদ্রোহ যদি উচ্ছৃঙ্খলতা বা নৈরাজ্যের দিকে যায় তখন বাঙালি তার বিরুদ্ধেও বিদ্রোহ করেছেন। অর্থাৎ সত্য শিব সুন্দরের ধারণাকে বাঙালি চিরন্তন বলে গ্রহণ করেছেন। বাঙালি জাতিসত্তা। লেখক লক্ষ্য করেছেন যে এই রুচি বা জীবনাদর্শনকে প্রয়োগ করার ক্ষেত্রে হিন্দু বা মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই, আর এই বিদ্রোহে বাঙালি মুসলমানরাও যোগ দিয়েছেন। তার কারণ ধর্ম বদলে গেলেও জাতিসত্তা একই থেকে যায়। এই চারিত্রিক বৈশিষ্ট্যটি সমগ্র বাঙালি জাতিরই, কোনো বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের নয়। লেখক সৈয়দ মুজতবা আলী বলেছেন, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। বাঙালি মুসলমানরাও বাঙালি জাতিসত্তারই অংশ। তার ধর্ম আলাদা হলেও এদেশের জল হাওয়াতেই তার চেতনা ও জীবনাদর্শের বিকাশ। শেষ কথা, তাই ধর্ম বদলে যেতে গেলেও মনোভাবের কোনো বদল বাঙালি মুসলমানের মধ্যে ঘটেনি। ফুরোয় না, তার কিছুই ফুরো না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না, না ফুরোনোর বিষয় পয়েন্ট করবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষের যে চিরকালীন আকাঙ্ক্ষা তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এদেশের মাটি বাতাসের সঙ্গে একাত্ম অনুভব করেছিল সে। পয়েন্ট করবে ক্লান্ত নাগরিক জীবন। কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা, স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধ পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্র সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্তি মুক্তির জন্য প্রকৃতি তার আশ্রয় হয়ে ওঠে। বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতি লালিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাচা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। প্রকৃতির কাছে ফিরে যাওয়া, পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্যটা ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসে বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। সাথে থাকে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের 150 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান 5। আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হয়? 2+3। অর্নিথন যন্ত্র। সত্যজিৎ রায়ের কর্ভাস গল্পে প্রফেসর শঙ্কু পাখিকে পড়ানোর জন্য এই অর্নিথন যন্ত্রটি তৈরি করেছিলেন। তিনি চেয়েছিলেন এই কাজের জন্য তৈরি যন্ত্রের গঠন এবং কার্যপদ্ধতি সরল হোক।
পাখি থাকবে ওই খাঁচার মধ্যে, আর এই খাঁচার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। এই দ্বিতীয় অংশ থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। যন্ত্রের ব্যবহার: অর্নিথন যন্ত্রটি তৈরি শেষ হলে সেটি টেবিলে রেখে দরজা খুলে দিলে প্রফেসর শঙ্কুর পছন্দের কাকটি নিজে থেকেই লাফাতে লাফাতে যন্ত্রের ভিতর ঢুকে পড়ে। এর থেকে বোঝা যায় কাকটির শেখার আগ্রহ ছিল প্রবল। প্রফেসর ঠিক করলেন প্রথমে কাকটির ভাষা শেখাবেন, তাই তিনি সহজ বাংলা দিয়েই তার শিক্ষা শুরু করলেন। শেখাবার সমস্ত বিষয় যন্ত্রটিতে আগে থেকেই রেকর্ড করা ছিল, শুধু বোতাম টিপে দিলেই তা চলতে শুরু করত। আশ্চর্যের কথা হলো, যন্ত্রটির ব্যবহারের শুরুতে বোতাম টিপলে কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতো, আর সঙ্গে সঙ্গে তার নড়াচড়াও বন্ধ হয়ে যেত। কাকের মতো ছটফটে পাখির পক্ষে এটা প্রায় অস্বাভাবিক আচরণ। এইভাবেই প্রফেসর অর্নিথন যন্ত্রের ব্যবহার শুরু করেন। পরের প্রশ্ন, শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি? কোন প্রসঙ্গে কার এই উক্তি? এরপর কী ঘটনা ঘটেছিল? প্রসঙ্গ ও বক্তা: কর্ভাস গল্পে উল্লেখিত মন্তব্যটি করেছেন আর্গাসকে নিয়ে। আর্গাস তার সিলভার ক্যাডিলাক গাড়িতে করে পালাচ্ছিল। সেই সময় কর্ভাস খাঁচা থেকে বেরিয়ে আর্গাসের চশমাটি নিয়ে গাড়ি থেকে উধাও হয়ে যায়। -20 পাওয়ারের চশমা ছাড়া সম্পূর্ণ দৃষ্টিশক্তিহীন আর্গাস তার দুরবস্থার জন্য কর্ভাসকে গাল দিতে থাকে। ইতিমধ্যে গাছের গুঁড়িতে ধাক্কা মেরে আর্গাসের গাড়িটি রাস্তার একপাশে ছিটকে গেছে। প্রচণ্ড ক্রোধে কর্ভাসকে কটু কথা বললেও তার বুদ্ধিকে মেনে নিতে বাধ্য হয় আর্গাস। এই প্রসঙ্গে তার এই উল্লেখিত মন্তব্য। এরপরে গ্রেনফেল দেখতে পান যে রাস্তার উল্টো দিকে একটা ন্যাড়া অ্যাকেসিয়ান গাছের সবচেয়ে উঁচু ডালে কর্ভাস বসে আছে। তিনি শঙ্কুকে তা দেখান। কর্ভাস তাদের দিকেই ঘাড় নিচু করে দেখছিল। তাকে হাতছানি দিয়ে ডাকতেই সে গোদ খাওয়া ঘুড়ির মতো গাছের থেকে নেমে এসে শঙ্কুদের মার্সেডিসের ছাদের উপরে এসে বসে। তারপরে খুব সাবধানে আর্গাসের সোনার চশমাটা সামনে নামিয়ে রাখে। 8 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 5। প্রথম 8-এর 1-এ তোমাদের রয়েছে ভাবার্থ লেখো, প্রশ্নের মান রয়েছে 5। ভালো করে তোমরা কিন্তু ভাবার্থটা পড়ে নেবে, তারপরে কিন্তু তোমরা ভাবার্থটা লিখবে। আমাদের এই দেশের অধিকাংশ মানুষ কৃষিজীবী, তাই দেশের মঙ্গল কৃষিজীবী মানুষের সঙ্গে বিশেষভাবে জড়িত। তাদের মঙ্গল বাদ দিয়ে দেশের কোনো মঙ্গল হতে পারে না। পরে হচ্ছে ভাবার্থ লেখো, এটাও কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু ভাবার্থরাও মনুষ্যেতর প্রাণীর জ্ঞান সহজাত, কিন্তু মানুষের মধ্যে নতুন জ্ঞান অর্জন ও ব্যবহারের প্রবণতা থাকায় শিল্পকলা ও বিজ্ঞানের উদ্ভব ও প্রসার ঘটেছে মনুষ্য সমাজে। কিন্তু কেউ কেউ মন্দ কাজে বিদ্যাকে ব্যবহার করে বলে বিদ্যাচর্চা বন্ধ করা অযৌক্তিক। শিল্পকলা বা বিজ্ঞানের অপব্যবহারে মানুষই দায়ী, শিল্প বা বিজ্ঞান নয়। পরে হচ্ছে ভাব সম্প্রসারণ করো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভালো করে তোমরা ভাব সম্প্রসারণটা দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও, আর এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।